ব্যাপক সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারাই সৃষ্টি করেছে একটি নতুন বাংলাদেশ। শরফুল আলমের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্টের ভয়াবহ তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, মাত্র কয়েক সপ্তাহে প্রাণ হারান প্রায় ১৪০০ মানুষ। একে মানবতাবিরোধী গুরুতর অপরাধ জানিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলাইয়ের ৩৬ দিনে যে মহাতাণ্ডব, এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব। গত এক বছরের ঘটনাপ্রবাহ স্মরণ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেদিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। প্রধান উপদেষ্টা জানান, দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে অন্তর্বর্তীমূলক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করা হবে যাতে প্রতিটি নাগরিক মর্যাদা ও স্বাধীনভাবে বাঁচতে পারে। জি, আসসালামু আলাইকুম। ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার নেতৃত্ব দানকারী টপ কমান্ডারদের বিচার শেষ হবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ৭১-এ হানাদার বাহিনীও তা করেনি। জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর শুরুতে জুলাই আন্দোলনের উপর ৩০ মিনিটের একটি দৃশ্যচিত্র প্রদর্শনের পর মঞ্চে নিজেদের অনুভূতির কথা জানান শহীদদের স্বজনরা। অভিযোগ করেন, গত এক বছরেও তাদের সাথে দেখা করেননি প্রধান উপদেষ্টা। দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন?
এ সময় অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন আইন উপদেষ্টা। জুলাই আন্দোলনের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, এমন কিছু ব্যবস্থা করা হবে যাতে পরবর্তী কোনো সরকার এ বিচার বন্ধ করতে না পারে। তিনি বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার হানাদার পাকিস্তানিদেরও ছাড়িয়ে গেছে। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমার দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতারা কিভাবে পালিয়ে গেলেন তারও বিচার হওয়া উচিত। এখনো বন্ধ হয়নি গ্রেফতার ও জামিন বাণিজ্য। আর চিফ প্রসিকিউটর জানান, পুরোগতিতে চলছে জুলাই গণহত্যার বিচার। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে। শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই চলছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি এবং এটা সমাপ্ত অবশ্যই আমরা নির্ধারিত সময়ের মধ্যে করব। এই বিচার বছরের পর বছর সময় লাগবে তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জুলাই গণহত্যার বিচারকে যারা বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। বাংলাদেশের তরুণ যদি জেগে উঠতো। অবিলম্বে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, নতুন নতুন দাবি সামনে আনা হলে সংকট আরও বাড়বে। 12টি মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্যকে ইতিবাচক দাবি করে তিনি বলেন, জনগণের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রিপোর্ট মইনুল আহসানের। সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রদলের সাবেক বর্তমান নেতারা এক মঞ্চে হাজির হন। এ সময় সাবেক ছাত্রনেতারা সংস্কার, বিচার সহ নানা ইস্যুকে সামনে এনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো সেই দিকে এগুচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে সবচেয়ে বড় সংস্কারপন্থী দল দাবি করে বলেন, তাই ঐকমত্য কমিশনের উদ্যোগকে সফল করতে সব রকম সহযোগিতা করে যাচ্ছে তার দল। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, সেই সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এর আগে রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনে শিশুদের ভূমিকা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর অনেকের ভাগ্যের উন্নয়ন ঘটলেও অন্তর্বর্তী সরকার গুম, খুনের শিকার এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। অনুষ্ঠানে শেখ হাসিনার শাসন আমলে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে স্বজনদের সন্ধান দাবি করা হয়। এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় শহীদের স্মরণে ও জুলাই পদযাত্রায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ বলেন, শুধু গোপালগঞ্জ নয়, গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতাকর্মীরা। এ সময় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদের অনুসারীরা মুছতে পারবে না। এর আগে দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড়ে আয়োজিত সমাবেশে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান তারা। এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসেবে দেখতে চাই না। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে পাঠানো জাতীয় সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। তবে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দুই পর্যায়ের আলোচনায় একমত হওয়া বিষয়গুলো সমন্বয় করে এ মাসেই চূড়ান্ত করা হবে জাতীয় সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার ২১তম দিনের সংলাপের আলোচ্য বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, ন্যায়পাল সহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং সংসদে নারী প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ আলোচনায় বেশ কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির দেয়া মনোনয়ন মানার প্রস্তাবে রাজি হয়, আর কয়েকটি দল র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাব দেয়। কেউ কেউ ত্রয়োদশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার সুপারিশ করেন। এছাড়া ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সংবিধান নয়, আইন মানার প্রস্তাব করে বিএনপি। আর নারী আসন নিয়েও একমতে আসতে পারেনি দলগুলো। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে, এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। এখানে ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। মোটা থেকে যে খসড়াটা দেওয়া হয়েছে সেই খসড়াটার ব্যাপারে আমরা দলীয় ফর্মে আলাপ আলোচনা করছি। আমাদের অফিসিয়াল যে পজিশন এবং যে সংযোজন বিয়োজনগুলোর জায়গা রয়েছে, অবশ্যই রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে আরও ফর্মালি সামনের দিনে আমরা উপস্থাপন করব। তবে কমিশনের সহসভাপতি বলছেন ৩১ জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এই ৩ দিন ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের এক চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার করতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। তাতে করে যেটা হবে, এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। এদিন সংলাপে ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। হালনাগাদ শেষে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৩১ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বিকেলে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সহকারী সচিব
নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে বলেও জানান সচিব। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,37,32,274 জন।